সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে ভাই বন্ধু মা বোনেরা সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকের আমাদের যে সমাবেশ সেই সমাবেশ এর সমাপ্তি অনুষ্ঠান দু চার কথা বলে আমরা শেষ করব। আমি একটু আগে মঞ্চে যে ব্যক্তিকে ডেকেছিলাম সেই ব্যক্তি 1990 সাল থেকে এখনো পর্যন্ত যত মানুষ ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লক্ষ পরিবারের মধ্যে থেকে একজন। আমি আমাদের পক্ষ থেকে তার কাছে অনুরোধ করেছিলাম ভাঙনে পড়ে উনি কি অভিজ্ঞতার শিকার হয়েছে সেই অভিজ্ঞতা আমাদের সামনে শেয়ার করার জন্য। এই ভাঙন সরকারি তথ্য বলছে যে 1000 গ্রাম এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভাঙনের কবলে পড়ে। 1990 সাল থেকে 2011 সাল পর্যন্ত প্রত্যেক বছরের ইয়ারলি কোন বছর কত গ্রাম ভেঙেছে, কোন বছর কত পরিবার ভাঙনে তাদের সর্বোচ্চ হারিয়েছে, কোন বছর কত হেক্টর জমি ভাঙনের ভিতরে নদীর গর্ভে তলিয়েছে, কোন বছর কত স্কুল নদী গর্ভে গেছে, কোন বছর কত মানুষ ভাঙনে পড়ে তার প্রাণ হারিয়েছে। এই বছর যেভাবে আশিকুর রহমান একজন সিভিক ভলেন্টিয়ার যে ডিউটিরত অবস্থায় ভাঙনে কবলিত এলাকায় দুজন বাচ্চাকে বাঁচাতে গিয়ে নদীর গর্ভে তলিয়ে গেছে, তার ডেড বডি পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দুঃখ এবং পরিতাপের বিষয়, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এরা এতটা নির্লজ্জ সরকার যে একজন সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় যে নদী গর্ভে তলিয়ে গেছে তার ডেড বডি পর্যন্ত পাওয়া যায়নি, তার পরিবারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ পর্যন্ত করেনি, তার পরিবারের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, তার স্ত্রী একজন বোবা তাকে তার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, তার বাচ্চার কোনো ভবিষ্যতের জন্য তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেনি। এই সমস্ত নেতা এবং মন্ত্রীরা প্রত্যেকবার ইলেকশন আসে আর জনতার সামনে গিয়ে তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা যদি ভোটে জিততে পারি তাহলে এই কাজ করব ওই কাজ করব বলে হাজারো কাজের খতিয়ান তারা তুলে ধরে ইলেকশন শেষ হয়ে যায় আর কোনো পাত্তা তাদের নেই। যেমন ভাবে নদী মালদা এবং মুর্শিদাবাদকে ভেঙে এপার ওপার করছে, মালদা এবং মুর্শিদাবাদের মানচিত্রের পরিবর্তন ঘটাচ্ছে নদীতে ভাঙনের মধ্যে দিয়ে, ঠিক সেইভাবে বিজেপি এবং আরএসএস ভারতবর্ষের যে সৌহার্দ্যপূর্ণ, ভারতবর্ষের যে একে অপরের বসবাসের সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে নদীর মতো করে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এমনকি শেষ পর্যায়ে এসে হয়তো দেখা যাবে যে ভারতবর্ষের মানচিত্রকেও তারা পরিবর্তন করতে চাইছে। যে বিজেপি এমন একটা জায়গায় আছে যে ভারতবর্ষকে ভেঙে টুকরো করতে চাইছে, ঠিক যেভাবে নদী মালদা মুর্শিদাবাদকে ভেঙে টুকরো করছে ঠিক সেইভাবে বিজেপি দেশকে ভেঙে টুকরো করতে চাইছে। দেশের এমন এমন ইস্যু নিয়ে তারা কথা বলে যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। রিসেন্টলি অনেক পূর্ববর্তী বক্তারা বলেছে যে অকাফ বিলের কথা, অকাফের যে বিল, সে বিল কেন? এই বিলের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতবর্ষের সম্প্রীতিকে ভেঙে টুকরো করা। আমরা জানি অকাফ হচ্ছে মুসলমানদের নিজস্ব সম্পত্তি। একবার মুসলমানরা বাবরি হারিয়েছে, আর একবার অকাফের সম্পত্তি হারাবে না, এটাই স্বাভাবিক। আপনারা বাবরি হারিয়েছেন, অকাফ কি হারাতে চান? ওয়াকফ হারাতে চান?
এইরকম আওয়াজ ভারতবর্ষের আনাচে কানাচে উঠবে অকাপ নিয়ে কোন রকম পদক্ষেপ নিলে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, কেন্দ্রের সরকারের কারো কোনো যায় আসে না। ভারতের কোন জনতার কি কষ্ট হচ্ছে তাতে কোনো যায় আসে না। আমরা দীর্ঘ 80 কিলোমিটারের উপরে পথকে অতিক্রম করেছি, মানুষের পাশে গেছি, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা শোনার চেষ্টা করেছি। আমি দুই একজন ভাইয়ের কথা বলবো। যখন মহেশপুরের পাশ দিয়ে আসছিলাম ফারাক্কা ব্লকের, তখন কয়েকজন হিন্দু মা আমার সামনে সিঁদুর পরে 2 হাত জোর করে দাঁড়িয়েছিল। বলেছিল তারা যে আমাদেরকে এই ভাঙন থেকে বাঁচান, আমরা আমাদের সর্বোচ্চ অলরেডি হারিয়েছি। যদি আর কিছু সময় পার হয়, যদি এই নদীকে না বাঁধা সম্ভব হয়, যদি নদীকে বাঁধা সম্ভব না হয়, তাহলে এই যে বাড়ি দেখছেন, এই বাড়ি এই নদী গর্ভে তলিয়ে যাবে। আমার বাড়িটাকে বাঁচান, আপনাকে জোর হাত করে অনুরোধ করছি বলে ওই ফারাক্কার মা আমার সামনে দাঁড়িয়ে চোখে ছলছলে চোখে কেঁদে কেঁদে আত্মচিৎকার করে বলেছিল, সত্যি একজন দায়িত্বশীল হিসাবে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে সেই দিনে আমারও চোখের জল চলচল করে উঠেছিল যে একজন মা তার সর্বোচ্চ হারানোর একজন প্রতীক্ষায় আছে। তার স্বপ্নের বাড়ি, তার স্বপ্নের বীর আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো নদী গর্ভে তলিয়ে যাবে। তখন সে হাত জোর করে বলছে যে আমার বাড়িটাকে বাঁচান, আমি বেবাস, আমার কিছু করার নেই। এইরকম একটা পরিস্থিতিতে আমার সেদিন মনে হয়েছিল এই নির্লজ্জ এমপি, যারা এমপি হয়ে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আছে, পার্লামেন্টে গিয়ে চুপ করে বসে থাকে, যে এমপি যেখানকার মানুষের তাকে এমপি করে পাঠিয়েছে সেখানকার মানুষের জন্য 2-4 কথা বলার তার হিম্মত হয় না। আমরা 7 তারিখে পদযাত্রা শুরু করেছিলাম। 10 তারিখে মালদা উত্তরের এমপি ঈশা খান সেই দিন স্পিকারের কাছে আবেদন করেছিল যে ভাঙন কবলিত মানুষের জন্য, গঙ্গা এবং পদ্মার ভাঙন কবলিত মানুষের জন্য আমি 2-4 কথা বলতে চাই। ঈশা খান আবেদন করেছিল, স্পিকার সেই আবেদন মঞ্জুর করেনি বলে ঈশা খান তার ফেসবুকে মায়া কান্না করেছে। আমি বলতে চাই ঈশা খান চৌধুরীকে, আপনার পিতা দালু খান গত 5 বছর ধরে এমপি ছিল। 5 বছর এমপি থাকাকালীন পার্লামেন্টে কদিন পদ্মা এবং গঙ্গার ভাঙন নিয়ে কথা বলেছে তার তথ্য আপনাকে দিতে হবে। গত 5 বছরে জঙ্গিপুর লোকসভা, তার পাশে জঙ্গিপুর লোকসভার এমপি খলিলুর রহমান গত পরশুদিন 12 তারিখ উনি জলসম্পদ মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, করে বলেছেন যে পদ্মা এবং গঙ্গার ভাঙন রুখতে হবে, না হলে আমাদের ভোটে ভাঙন ধরবে, আগামীতে নির্বাচনে জয়লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি খলিলুর রহমানকে বলতে চাই, হে খলিলুর সাহেব, আপনি গত 5 বছর এমপি ছিলেন, এখনো এমপি আছেন, কেন আপনি এমপি থাকার পরেও আপনার লোকসভা কেন্দ্রে দীর্ঘ এরিয়া দিনের পর দিন ভাঙনের সমস্যা হওয়া সত্ত্বেও আপনি কেন ভাঙন নিয়ে আজও পার্লামেন্টে চিঠি ছাড়া কোনো প্রতিবাদ করেননি? পার্লামেন্টের স্পিকারের সামনে ফ্লোরে গিয়ে যদি আপনি শুয়ে যেতেন যে আগে আমার লোকসভা এরিয়ায় ভাঙনের সমস্যা দূর করতে হবে, তারপরে আমি এখান থেকে উঠবো, না হলে আমি এখান থেকে উঠবো না বলে যদি আপনি শুয়ে যেতেন পার্লামেন্টের ফ্লোরে, আপনাকে কি ঘাড় ধরে বের করে দিত? আপনাকে যদি ঘাড় ধরে বের করে দিত তবুও জঙ্গিপুরের মানুষ আপনাকে নিয়ে গর্ববোধ করত। কিন্তু আপনি চিঠি ছাড়া জঙ্গিপুরের লোকসভার মানুষের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে আপনার আওয়াজ তোলার কথা ছিল আপনি সে আওয়াজ তোলেননি। আজকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া 7 ডিসেম্বর ফারাক্কা থেকে 80 কিলোমিটারের পদযাত্রা যখন শুরু করেছে তখন
মন্ত্রীর সঙ্গে দেখা করা দরকার, দেখা করে ভাঙনের সমস্যার কথা তুলে ধরা দরকার বলে আপনি জলসম্পদ মন্ত্রীর সঙ্গে দেখা করে ভাঙনের কথা আজকে তুলে ধরার জন্য আপনার স্মরণ হয়েছে। আপনার ঘুম আজকে ভেঙেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পদযাত্রার কারণে। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের বহরমপুরের দীর্ঘদিনের এমপি, বাংলার কংগ্রেসের প্রধান মুখ, এত বড় নেতা, বাংলায় থাকার পরেও কেন নদী ভাঙনের সমস্যা দূর হয়নি? হিম্মত যদি থাকে অধীর রঞ্জন চৌধুরী, আপনি নদী ভাঙন নিয়ে সভা করুন। এই সভায় দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বলুন আপনার কি কারণে আপনি নদী ভাঙনের সমস্যার সমাধানের জন্য রাস্তায় আসেননি, কি কারণে নদী ভাঙনের সমস্যা নিয়ে মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলেননি। আপনি যত বছর এমপি ছিলেন কতবার পার্লামেন্টে দাঁড়িয়ে নদী ভাঙনের কথা বলেছেন? আছে কোনো জবাব অধীর রঞ্জন চৌধুরীর কাছে? কোনো জবাব নেই। কেননা এরা নদী ভাঙন নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে আওয়াজ তোলা দরকার ছিল, এই অধীর রঞ্জন চৌধুরী, এই খলিলুর রহমান, এই ঈশা খান, এরা কোনোদিন আওয়াজ তোলেনি, মানুষের কথা বলেনি। নদী ভাঙনে লক্ষ পরিবারের আওয়াজ হয়নি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গত 7 তারিখে প্রথম রাউন্ডের পদযাত্রা শুরু করেছে। নদী ভাঙনে লক্ষ পরিবারের কণ্ঠ হয়ে আগামী 1 বছর ধরে এই আওয়াজ, আগামী 1 বছর ধরে এই আন্দোলন চলবে। এই আন্দোলনের প্রথম যে রাউন্ড ছিল সেই রাউন্ড 7ই ডিসেম্বর ফারাক্কা ব্যারেজ থেকে আজকে 14ই ডিসেম্বর লালগোলার এমএন একাডেমি ময়দানে প্রথম রাউন্ডের যে পদযাত্রা সেটা শেষ হয়েছে। পরবর্তী পদযাত্রা লালগোলা থেকে শুরু করে জলঙ্গি হয়ে দমকল পর্যন্ত গিয়ে হাজির হবে। পরবর্তী প্রোগ্রাম কলকাতায় গিয়ে হাজির হবে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া প্রথম থেকে নদী ভাঙন কবলিত লক্ষ পরিবারের আওয়াজ হয়ে কথা বলেছে, এখনো বলছে আগামী 1 বছর এই মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে আমি হাকিকুল ইসলাম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ সম্পাদক, আজকের এই প্রোগ্রাম আমরা এখানে সমাপ্তি করছি। পরবর্তী প্রোগ্রাম, পরবর্তী কর্মসূচি খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করব। যদি না যতদিন না নদী ভাঙন কবলিত মানুষের সমস্যার সমাধান হচ্ছে ততদিন এই আন্দোলন, এ লড়াই চলবে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ, মোহাম্মদ শাফি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ স্টেট জেনারেল সেক্রেটারি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া হাকিম